প্রতিটি মানচিত্রের একটি গল্প থাকে এবং প্রতিটি রহস্যের কেন্দ্রেই একটি নতুন অ্যাডভেঞ্চার লুকিয়ে থাকে। আমরা সেসব ভুলে যাওয়ার রহস্য উন্মোচন করি যা সময়ের ধুলোয় হারিয়ে গিয়েছিল। গুহার ভিতরে লুকিয়ে থাকা প্রাচীন গুপ্তধন থেকে শুরু করে একটি আধুনিক গোয়েন্দা গল্পের প্রতিটি বাঁকে এবং মোচড়ে আমরা আপনাদের সাথে আছি। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গুপ্তধনের সত্যিকার সন্ধানে ম্যাক্স স্টোরি চ্যানেলে স্বাগতম। আমাদের নতুন গল্পগুলোতে যোগ দিতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে একটি নতুন পৃথিবী আপনার জন্য অপেক্ষা করে। প্রচুর শেয়ার করে দিও। আজকে তোমাদের জন্য থাকছে হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিমল কুমারের একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী, সোনার পাহাড়ের যাত্রী। কি বৃষ্টি! আকাশ বলে ভেঙে পড়ি। ছুটেছে কালো কালো জল ভরা মেঘের দল এবং তাদেরই আড়ালে কোথায় বেঁধে গিয়েছে যেন দেবতাদের সঙ্গে দানবের মহাযুদ্ধ। তাই বজ্রগুলো করছে ঘন ঘন অগ্নিবর্ষণ ও ক্রুদ্ধ গর্জন। সুগন্ধি দক্ষিণা বাতাসকে খেদিয়ে দিয়ে ধেয়ে এসেছে ঝাপটা মেরে পাগলা ঝড় এবং তার প্রচণ্ড ফুৎকারে গড়ের মাঠে ভেঙে ভেঙে পড়ছে বড় বড় গাছের পর গাছ। ধুমধুমার থই থই করছে হাঁটু ভরা জল। পথ আর মাঠ হয়ে গিয়েছে একসা। পথে পথে ঢেউ খেলিয়ে বেগে ছুটে চলেছে জলরাশি, কলকল শব্দে অনর্গল। চৌরঙ্গীর মোড়ে ট্রামগুলো নিশ্চল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কোথাও নেই অন্য কোনো যানবাহন। কালো আকাশের তলায় আলোয় আলোময় হয়ে আছে অভিজাতদের আদরের চৌরঙ্গী অঞ্চল। কিন্তু সে আলোর মালার বাহার দেখবার জন্য অপেক্ষা করছে না একজন মাত্র পথচারী ভিক্ষুকও। যেন জনমানব শূন্য অলৌকিক জগৎ। সন্ধ্যা উড়ে গেছে অনেকক্ষণ। গভীর হয়ে আসছে রাত্রি। কুমার বলি, আর তো হাত পা গুটিয়ে বসে থাকা চলে না হে ভাই। ওই দেখো, বয়রা পাততাড়ি গুটোবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। হোটেল যে এইবার বন্ধ করবে। বিমল গা তুলে দুপা এগিয়ে বাইরেটা একবার উঁকি মেরে দেখে নিয়ে হতাশ ভাবে মাথা নেড়ে বলল, বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না। বেরিয়ে পড়া ছাড়া আর উপায় নেই। রাস্তা নদী দিয়ে দাঁড় সাঁতার কেটে আজ বাড়ির দিকে এগোতে হবে। কুমার দাঁড়িয়ে উঠে মালকোচা মেরে কাপড় পরে নিল। তাই চলো, আমি প্রস্তুত। চৌরঙ্গীর এক বিলাতি হোটেলে সন্ধ্যার পর তারা ডান হাতের ব্যাপারটা সারতে এসেছিল। তারপর এই অভাবিত দুর্যোগ। রাস্তার অবস্থা দেখে আকেল গুরুম হয়ে গেল বটে, কিন্তু তারা আর কোনো মতামত প্রকাশ করল না। অগ্রসর হলো বিনা বাক্য ব্যয়ে। ক্রমে তারা ধর্মতলা স্ট্রিটের মোড় পেরিয়ে ঢুকল বেন্টিং স্ট্রিটের ভিতরে। তারপরেই এক বিচিত্র অঘটন। আচম্বিতে ঝড় বৃষ্টির শব্দের উপরে জেগে উঠল তীব্র ও আর্ত কণ্ঠস্বর। বিমল ও কুমার সচমকে দেখতে পেল অদূরে রাস্তার উপরে ধস্তাধস্তি করছে তিনটে সাহেবের মূর্তি। তারা তৎক্ষণাৎ প্রাণপণ বেগে ছুটে গেল যুদ্ধমান মূর্তিগুলির দিকে। কিন্তু তারা কাছে গিয়ে পৌঁছাবার আগে একটি মূর্তি জলমগ্ন পথের উপরে ঝপাং করে পড়ে গেল এবং বাকি লোক দুটো বেগে দৌড়ে পাশের একটা গলির ভিতর ঢুকে পড়ল। ভূপতিত মূর্তিটা পথ দিয়ে ছুটন্ত জলস্রোতের মধ্যে অর্ধনগ্ন হয়ে ছটফট করছিল। বিমল তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়ে তাকে তুলে ধরল। সে শ্বেতাঙ্গ যুবক। তার মাথার উপরে ও বুকের পাশে মারাত্মক অস্ত্রাঘাতের চিহ্ন। ক্ষত মুখ থেকে ঝলকে ঝলকে উৎসারিত হয়ে উঠছে টকটকে রক্তধারা এবং যন্ত্রণা বিকৃত মুখ থেকে বেরিয়ে আসছে
কাতর কান্নার মতো মর্মভেদী শব্দ। কুমার, শিগগিরই অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার ব্যবস্থা করো। ভদ্রলোক এতক্ষণ অর্ধচেতনের মতোই ছিলেন। এখন হঠাৎ চোখ খুলে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ স্বরে বললেন, আমার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, আর কোনো আশা নেই। আমার বক্তব্য ভালো করে শুনে রাখুন। আপনার পরিচয় কি? অনাবশ্যক কথা জিজ্ঞাসা করে সময় নষ্ট করবেন না। তবে এইটুকু শুনে রাখুন, আমার নাম ফুল ব্রাইট আমেরিকান। আমার আত্মীয় স্বজন কেউ নাই। ভয়ানক কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। আমি হঠাৎ থেমে পড়ে চোখ মুদে তিনি আরো জোরে হাঁপাতে লাগলেন। বিমল ভাবলে এমনি তিনি মারা পড়বেন। প্রায় মিনিট খানিক এইভাবে থেকে হঠাৎ আবার চোখ খুলে ফুল ব্রাইট ঝাঁকানি দিয়ে কুপিত কণ্ঠে বলে উঠলেন, হতে পারে না, কৃতজ্ঞ শয়তান। এই লোভেই তোরা আমার মশাই করতিস, আমাকে খুন করে মায়া কবচ দখল করবি। না, তা কিছুতেই হবে না। মায়া কবচ যখন আমার নিজের ভোগে লাগলো না, তখন আমি নিজের হাতে যাকে খুশি বিলিয়ে দেব। তবু তোদের স্পর্শ করতে দেব না। বলতে বলতে ঝিমিয়ে পড়ে আবার তিনি স্তব্ধ হয়ে গেলেন এবং তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল। বিমল বুঝল ভদ্রলোকের মৃত্যুর আর বিলম্ব নেই। কিন্তু তখন তার কৌতূহল জাগ্রত হয়েছিল, মায়া কবচ কি, কারা তা দখল করতে চায়? মিস্টার ফুলব্রাইট, মিস্টার ফুলব্রাইট, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছন্ন অবস্থা থেকে হঠাৎ চমকে উঠে ধুঁকতে ধুঁকতে ফুলব্রাইট বললেন, শুনতে পাচ্ছি, কিন্তু চোখ আমার ঝাপসা হয়ে আসছে। শুনুন, আমার বুক পকেটে ডায়েরি আর ঘড়ির পকেটে একটা কৌটো আছে। ও দুটো জিনিস আপনাকে দিলাম, কিন্তু সাবধানে লুকিয়ে রাখবেন যেন জয়তন স্মিথ আর হ্যারিস জানতে না পারে। সাবধান, খুব সাবধান। এই গুপ্ত কথা আর কারোর কাছেও প্রকাশ করবেন না, কারণ ডায়েরি পড়লেই এমন সময় কুমার এসে খবর দিল অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে দেওয়া হয়েছে। ফুলব্রাইট আর কোনো কথা বলবার চেষ্টা করলেন না, কেবল কম্পমান হাত তুলে নিজের বুক পকেটের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন এবং পর মুহূর্তেই তার দুই চোখ মুদে গেল এবং হাতখানা অবশ হয়ে পাশের দিকে ঝুলে পড়ল। বুক পকেট ও ঘড়ির পকেটের ভিতরে হাত চালিয়ে বিমল বার করল একখানা ডায়েরি ও একটি ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো। তারপর কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সের গাড়ি ও লোকজন এসে পড়ল এবং সকলে মিলে ধরাধরি করে
বেহুশ ফুলব্রাইটের নিষ্পন্দ দেহ যখন গাড়ির ভিতর তুলে নিল তখন মনে হচ্ছিল সেটা একটা মৃতদেহ। বাড়িতে ফিরে জামা কাপড় বদলে বিমল সরবার্গে খুলে ফেলল সেই অ্যালুমিনিয়ামের কৌটোটা। ভিতরে ছিল তুলোয় মোড়া একটা টুকরো পদার্থ। কুমার সবিস্ময়ে বলল, এটা কি? হঠাৎ করে দেখলে মনে হয় এক টুকরো সবুজ রঙের পাথর, কিন্তু এটার থেকে কিরকম একটা আগুনের আভাস পাওয়া যাচ্ছে। বিমলও কম বিস্মিত নয়, তীক্ষ্ণ নেত্র দেখতে দেখতে বলল, হ্যাঁ, এমন 100 বাতির সমুজ্জ্বল বৈদ্যুতিক আলোতেও এর মধ্যে জ্যোতির আভাস পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেখা যাক। কুমার, ঘরের আলোটা নিভিয়ে দাও তো। কুমার আলো নিভিয়ে দিলে সঙ্গে সঙ্গে পাথরের টুকরোটা দীপ শিখার মতোই রীতিমতো দীপ্তিমান হয়ে উঠল, একেবারে যাকে বলে নিবাত নিষ্কম্প অগ্নিময় শিখা। কুমার রুদ্ধশ্বাসে বলল, জ্বলন্ত পাথর ইলেকট্রিকের মতো স্থির আলো দেয়। হাতঘড়ির সামনে পাথরটা নিয়ে গিয়ে বিমল স্পষ্ট দেখতে পেলে ঘড়িতে রাত 1টা বাজতে আর 5 মিনিট বাকি আছে। কি আশ্চর্য! তারা দুজনেই অবাক হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ঘরের আলো জ্বালতেই পাথরের টুকরোটা নিষ্প্রভ হলো না বটে, কিন্তু তার দীপ্তি অনেকটাই ম্লান হয়ে এলো। কৌতূহলী হয়ে জিনিসটা আরো ভালো করে পরীক্ষা করতে করতে বিমল বলল, এটা খনিজ পদার্থ বা রত্ন নয়, কোনো বড় পাথর থেকে কেটে বের করে নেওয়া হয়েছে। মনে হচ্ছে অত্যন্ত কঠিন পাথর, সহজে অস্ত্রের দাগ বসে না। এমন সময় পাশের ঘর থেকে রামহরির বিরক্ত কণ্ঠস্বর শোনা গেল। এ রাত 1টার সময় কি ঘ্যান ঘ্যান করছো শুনি? মানুষকে কি ঘুমোতেও দেবে না? মায়া কবচ, মায়া কবচ। রামহরি, দেখলে আর ঘুমোবে কি? মাথা তোমার ঘুরে যাবে। ও মাথা ঘুরিয়ে দিয়েছে অনেকবার, ও আমার সয়ে গেছে, নতুন করে আর ঘোরাতে পারবে না। বলতে বলতে ও চোখ রগড়াতে রগড়াতে রামহরি যেই এ ঘরে ঢুকল, কুমার অমনি আবার আলো নিভিয়ে দিল। এ কি হচ্ছে? আলো নিভিয়ে আবার কি রঙ্গ হচ্ছে শুনি? রঙ্গ নয় গো রামহরি, টেবিলের উপর চেয়ে দেখো। দেখবো আবার কি বাবু? ওখানে তো একটা টিম টিম করে ছোট আলো জ্বলছে। ঠকে গেলে তো। এ আলো নয়, এ হচ্ছে পাথরের ঝলকানি। বাজে ফ্যাচ ফ্যাচ করো না কুমার বাবু, আমায় কি কান্না বা বোকা পেয়েছো? পাথর কখনো ঝলক মারে? কুমার খেলার ছলে পাথরখানা যেই রামহরির দিকে নিক্ষেপ করল, ঠিক সেই মুহূর্তেই কৌতূহলী বাঘাও খবরদারি করবার জন্য ঘরের ভিতর প্রবেশ করল। ফলে হলো কি, রামহরি হাউ মাউ করে সভয়ে চেঁচিয়ে সাত করে এক পাশে সরে গেল, আর সেই জ্বলন্ত পাথরের টুকরোটা পড়ল গিয়ে বাঘার ঠিক নাকের ডগায়, এবং সেও তৎক্ষণাৎ কেউ করে ভীত চিৎকার তুলে পেটের তলায় ল্যাজ গুটিয়ে সেই বিপজ্জনক ঘর ছেড়ে চটপট সরে পড়ল। বাঘা অতিশয় সাহসী বটে, কিন্তু সাহসেরও একটা সীমা আছে। তার সারমেয় শাস্ত্রের অলিখিত বিধান হচ্ছে আগুন নিয়ে খেলা দস্তুর মতো মারাত্মক। কুমার খিলখিল করে হেসে উঠে বলল, রামহরি হে, আমরা ভানুমতির খেল শিখেছি। এ আগুন জলে কিন্তু পোড়ায় না। এই দেখো, এই আগুনে কিন্তু আমাদের হাত পুড়বে না। বলেই হেঁট হয়ে হাত বাড়িয়ে আগুনের টুকরোটা মেঝের উপর থেকে তুলে নিল। রামহরি আগে ঘরের আলোটা জ্বালল,
তারপর চক্ষু ছানা পড়ার মতো করে দেখলে কুমারের হাতের চোটের উপরে রয়েছে সবুজ রঙের একখণ্ড পাথর। এখন তা আর অগ্নিময় নয়, যদিও তার মধ্যে পাওয়া যায় মিনমিনে আলোর আভা। রামহরি হতভম্বের মতো বলল, বাবা, ওটা কি গো? সবুজ হিরে? না রামহরি, হীরা খানিকটা দীপ্তি থাকে বটে, কিন্তু অন্ধকারে তা আলোর শিখার মতো চলে না। তবে ওটা কি? সেইটাই তো আমরা জানতে চাই। এসো কুমার, ফুলব্রাইটের ডায়েরি এ সম্বন্ধে কি বলে দেখা যাক। আমরা তিনজন, অর্থাৎ স্মিথ, হ্যারিস ও আমি মিলে একসঙ্গে ওলন্দাজের দ্বারা অধিকৃত নিউ গিনি দ্বীপে উপস্থিত হলাম, যাতে আমি আমেরিকান, স্মিথ ইংরেজ এবং হ্যারিস হচ্ছে অস্ট্রেলিয়ান। কাজেই তিন দেশের লোক হলেও আমরা কথা বলি একই ভাষায়, সুতরাং কোনো অসুবিধাই হয়নি। ওলন্দাজে নিউ গিনির সমুদ্র তীরবর্তী কতগুলি স্থানে আধুনিক সভ্যতার কিছু চিহ্ন পাওয়া যায় বটে, কিন্তু ভিতর দিকটা হচ্ছে একেবারে রহস্যময়, বিপজ্জনক ও অজ্ঞতা প্রদেশ। সভ্যতার কোনো ছাপই সেখানে পড়েনি। সেখানকার মানুষরা হচ্ছে বন মানুষ, অর্ধনগ্ন বা পূর্ণনগ্ন দেহে বনে পাহাড়ে বিচরণ করে। তারা নরমুণ্ড শিকারী, নরমাংস তাদের কাছে উপাদেয় খাদ্য, নরহত্যায় তাদের বিপুল আনন্দ। নিজেদের মধ্যেই তারা সর্বদাই মারামারি কাটাকাটি করে। তাদের হাতে পড়লে বিদেশিদের বাঁচার কোনো আশা নেই। এই জন্যে দ্বীপ অধিকার করলেও ওলন্দাজরা তার অভ্যন্তরে প্রবেশ করতে সাহস করে না। নিউগিনির পার্বত্য অঞ্চল সোনার জন্য বিখ্যাত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে দলে দলে লোক সেখানে গিয়েছে সোনার সন্ধানে, এবং তাল তাল সোনার অধিকারী হয়ে সেখান থেকে ফিরে এসেছে এমন লোকের সংখ্যাও অল্প নয়। সেই সোনার লোভেই আমরাও এসেছি এই বিপজ্জনক দেশে। এমন অজানা ও বিপজ্জনক দেশে একলা আসা উচিত নয় বলে স্মিথ ও হ্যারিসকেও নিয়েছি আমার সঙ্গে অংশীদার রূপে। সমুদ্রের কাছে একটি ছোট্ট শহর আছে, তার নাম হচ্ছে মেরকি। তারপর সমতল ভূমির উপর দিয়ে বেশ কতদূর অগ্রসর হলে পাওয়া যায় বহুদূর ব্যাপী পার্বত্য অঞ্চল। একটা পাহাড়ের নাম উইলহেলমিনা, আকাশচুম্বী তার তুষার শুভ্র মুকুট। আর একটা পাহাড়ের নাম স্টেরেন। এই দুই পাহাড়ের মাঝখানে আছে ছোট ছোট পাহাড়ের শ্রেণী। তার মধ্যেই একটা পাহাড়ের উপরে দেখা যায় তিনটে শিখর। মাঝের শিখরটা আর দুটোর চেয়ে আকারে ছোট, উচ্চতায় বড় জোর 1000 ফুট। সেখানে এক উপত্যকায় অফুরন্ত সোনা পাওয়া যায় বলে স্থানীয় লোক তার নাম রেখেছে সোনার পাহাড়। এই পাহাড়টার নাম এখনো বাইরের লোকেরা জানতে পারেনি। আমি জানতে পেরেছি এক বিশেষ সুযোগে। এক আমেরিকান ভদ্রলোক ওই অঞ্চলে অভিযানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের মুখে শুনতে পান সোনার পাহাড়ের অস্তিত্বের কথা। স্থানীয় লোকেরা রীতিমতো বন্য জীবন কাটায় প্রায় উলঙ্গ অবস্থায়। তারা সোনা চেনে বটে, কিন্তু তার জন্যে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি ওই আমেরিকান বন্ধুর মুখে সোনার পাহাড়ে যাবার পথঘাটের বর্ণনা শুনে একখানি ম্যাপ তৈরি করে রেখেছি। কার্য উপলক্ষে আসতে হয়েছিল মেরকি শহরে। সেখানে এক মারাত্মক রোগে আক্রান্ত অসভ্য উইচ ডক্টরকে দেখতে পাই। কিছুকাল আমি ডাক্তারি পড়েছিলাম, প্রাথমিক চিকিৎসাও জানতুম। অসভ্য ও বৃদ্ধ লোকটার অসহায় অবস্থা দেখে আমার মনে করুণা সঞ্চার হলো। সঙ্গে প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধের বাক্স ছিল। রোগীকে আমার বাসায় এনে সে প্রাণে বাঁচবে না জেনেও তাকে কিছু ঔষধ দিয়েছিলুম, এবং তার যাতনা কমাবার জন্য মরফিয়া ইঞ্জেকশনের ব্যবস্থাও করলুম। দ্বিতীয় দিনেই তার অবস্থা চরমে উঠল। সে নিজেও বুঝতে পারল তার অন্তিম মুহূর্তের আর বিলম্ব নেই। তখন সে আমাকে ডেকে ক্ষীণ স্বরে বলল,
আপনাকে আমি একটি অমূল্য জিনিস উপহার দিতে ইচ্ছা করি, কাছে আসুন। কার্যসূত্রে এই অঞ্চলে যেতে আসতে হতো বলে স্থানীয় বাসিন্দাদের ভাষা অল্প স্বল্প বুঝতে পারতুম। আমি জিজ্ঞাসু চোখে তার কাছে সরে গিয়ে বসলাম। সে সশব্দে শ্বাস টানতে টানতে বলল, আমার গলায় কি ঝুলছে দেখছেন? দেখলুম তোবড়ানো পিতলের একখানা পদকের মাঝখানে বসানো একখণ্ড সমুজ্জ্বল সবুজ পাথর। এ হচ্ছে মায়া কবচ, অন্ধকারে আগুনের মতো চলে। নারীদের উপত্যকায় এক পাহাড়ের বিরাট গুহায় এই আগুন পাথরের অফুরন্ত ভান্ডার আছে। আমি লুকিয়ে এক খণ্ড কেটে এনেছি। এই মায়া কবচ দেখিয়ে আমি সবাইকে বশ করি। কিন্তু কিন্তু আমি আর বাঁচব না। আমার অন্তিম কালে আপনি বন্ধুর মতো সেবা করেছেন, তাই তাই এই মায়া কবচ আপনার হাতে দিয়ে যাব। নারীদের উপত্যকা? সে আবার কোথায় আছে? উইলহেলমিনা পাহাড়ে। সেখানে গ্রামের রাস্তায় সারি সারি থামের উপরে এই আগুন পাথরের মস্ত মস্ত গোলক বসিয়ে রাতের অন্ধকার তাড়ানো হয়। কবচখানা আগে লুকিয়ে রাখুন, হ্যাঁ, নইলে নইলে চুরি হয়ে যাবে। হ্যাঁ। ওঝাকে আরো অনেক প্রশ্ন করলাম, কিন্তু সে আর বিশেষ কিছুই বলতে পারল না। তার অবস্থা ক্রমেই আরো খারাপ হয়ে এলো। সেই দিনেই শেষ রাত্রের দিকে সে মারা পড়ল। ব্যাপারটা স্মিথ ও হ্যারিসের চোখ এড়ায়নি। তাদের ব্যগ্র প্রশ্নের উত্তরে সব কথা আমি খুলে বলতে বাধ্য হলাম। তারা কৌতূহলী হয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিল অন্ধকারে মায়া কবচের গুণ পরীক্ষা করবার জন্য। তারপর সেই শীতল অথচ অগ্নিময় প্রস্তর খণ্ড দেখে তাদের দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল। স্মিথ বলল, ওঝাটা কি বলল ফুলব্রাইট? রাতের অন্ধকার দূর করবার জন্য ওই পাথরের বড় বড় গোলক ব্যবহার করা হয়? হ্যাঁ। আর রাস্তার ধারে সেই গোলকের তলায় থাকে ল্যাম্প পোস্টের মতো সারি সারি থাম? হ্যাঁ। আর একটা প্রকাণ্ড গুহায় ওই আজব পাথরের অফুরন্ত ভান্ডার আছে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, যা একবার শুনেছ তো আরো কতবার শুনবে? হ্যারিস অভিভূত কণ্ঠে বলে উঠল, ফুলব্রাইট, এর মধ্যে বিশেষ সম্ভাবনার ইঙ্গিত আছে। কিসের সম্ভাবনা? আমরা যদি এই স্বাভাবিক আগুন পাথরের গুহার মালিক হতে পারি, তাহলে কেবল দুনিয়া জোড়া খ্যাতি প্রতিপত্তি লাভ করব না, ধন কুবের হয়ে উঠব। পৃথিবীতে আর কৃত্রিম আলোর দরকার পড়বে না। সর্বত্র ঘরে বাইরে বিরাজ করবে এই চিরস্থায়ী স্বাভাবিক আলো। তখনও পর্যন্ত এই আশ্চর্য সম্ভাবনার কথা আমার মনে উদয় হয়নি। এখন হ্যারিসের ভাষণ শুনে আমার মনটা চমকে উঠল। হ্যাঁ, এই আগুন পাথর সোনার চেয়ে মূল্যবান বটে। ওই গুহাটা আবিষ্কার করতে পারলে সারা পৃথিবী হৈ হৈ করে উঠবে। আপাতত স্মিথ ও হ্যারিসের চোখের দিকে তাকিয়ে আমি আবিষ্কার করলুম দারুণ লোভ ও দুর্দান্ত হিংসা। আমার ভালো লাগলো না। তারা চোখের আড়ালে যেতেই আলো পাথরের টুকরোটা পিতলের পদক থেকে খুলে নিয়ে একটা অ্যালুমিনিয়ামের কৌটোর মধ্যে রেখে নিজের জামার ঘড়ির পকেটের ভিতরে লুকিয়ে রাখলুম। সাবধানের মার নেই। দিন তিনেক পরেই দেখলুম সেই মূল্যহীন পিতলের পদকখানা আর আমার ঘরের ভিতরে নেই, বাইরে ঘাস জমির উপরে পড়ে রয়েছে। ব্যাপারটা বুঝলাম। চোর প্রস্তর শূন্য তুচ্ছ পদকখানা কোনো কাজেই লাগবে না বুঝে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। চোর যে কারা তা বুঝতেও কষ্ট হলো না। মুখে কিছু ভাঙলাম না বটে, তবে আরও সাবধান হলাম। পাথরখানা সরিয়ে ফেললুম ঘড়ির পকেটের চেয়েও গোপনীয় স্থানে। তারপর যে উদ্দেশ্য নিয়ে এদেশে হাজির হয়েছি তাই নিয়ে ব্যস্ত হয়ে উঠলাম। আগে তো সোনার পাহাড়ে গিয়ে উপস্থিত হই,
তারপর আলো পাথর নিয়ে মাথা ঘামাবার জন্য অনেক সময় পাওয়া যাবে। আর বলতে কি, ভূতের ওঝার সব কথার সত্যতা সম্বন্ধে আমার মনে সন্দেহও ছিল যথেষ্ট। অফুরন্ত আলো পাথরের গুহা এবং আলো পাথরের দ্বারা পথ ঘাট আলোকিত করা প্রভৃতি কেমন যেন অবাস্তব বলে মনে হতে লাগলো। চোখে না দেখলে এসব ব্যাপার সত্য বলে মানা যাবে না। তারপরেও স্মিথ ও হ্যারিস আমার আলো পাথরের কথা তুলেছে। আমি অবহেলা ভরে বলেছি, পাথর আমার কাছে নেই, পকেট থেকে কখন কেমন করে পড়ে গিয়েছে। মুখ দেখে বোঝা গেল তারা আমার কথায় বিশ্বাস করেনি। অভিযানের সমস্ত বন্দোবস্ত ঠিক হয়ে গেল। আমাদের সঙ্গে যাবার জন্য স্থানীয় বাসিন্দাদের ভিতর থেকে প্রায় 50 জন বলিষ্ঠ লোক বেছে নিলাম। এই বৃহৎ দলের মধ্যে ছিল রক্ষী, পাচক, ভৃত্য, কুলি এবং কুলিসার প্রভৃতি। মেরকি থেকে আমরা যাত্রা করলাম প্রথমে দিগন্তব্যাপী শ্যামলতায় সমাচ্ছন্ন সমতল ক্ষেত্রের উপর দিয়ে, যেখানে বিশেষ পথকষ্টের বালাই নেই। তারপর এলো জলাভূমির পর জলাভূমি, তারপর আরও জলাভূমি। সূর্যালোকে তাদের জল ইস্পাতের মতো চকচক করে। পথ চলা হয়ে উঠল বিশেষ কষ্টকর। সেই স্যাঁতস্যাঁতে জায়গায় যখন তখন চোখে পড়ে যায় প্রায় 3 হাত লম্বা লম্বা কেঁচো। তাদের দেহের বেড় 2 ইঞ্চির কম হবে না। তারা বিস্ময়কর হলেও ভীতিকর নয়, কারণ মানুষকে আক্রমণ করে না। কিন্তু আরও কিছু দূর অগ্রসর হয়েই পড়লুম সমূহ বিপদে। জায়গাটা ছিল জঙ্গলে আচ্ছন্ন। পথের উপর নিদ্রিত হয়েছিল একটা বৃহৎ জীব, যাকে অনায়াসেই বলা চলে রাক্ষসে গিরগিটি। তার দৈর্ঘ্য অন্তত 10 ফুট বা তারই কাছাকাছি। গিরগিটি না বলে তাকে স্থলচর কুমির বললে নিতান্ত ভুল বলা হবে না। পায়ে তার বড় বড় ধারালো মুখ। দেখেই তো আমাদের চক্ষু স্থির। চমকে উঠে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু আমাদের পায়ের শব্দে তার ঘুম ভেঙে গেল। সে তৎক্ষণাৎ দন্ত ভীষণ মুখোপাদান করে ভাল্লুকের মতো পিছনের 2 পায়ে ভর দিয়ে সামনের 2 পা বাড়িয়ে ধড়মড় করে উঠে বসল। বোঝা গেল পর মুহূর্তেই আমাদের আক্রমণ করবে। প্রথমটা আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম বটে, কিন্তু তারপরেই সে ভাবটা সামলে নিলাম। স্মিথ, হ্যারিস ও আমি 3 জনেই একসঙ্গে বন্দুক তুলে বুলেট বৃষ্টি করলাম। রাক্ষসে গিরগিটি বা বৃহৎ কুমিরের মতো দেখতে সেই ভয়ানক জানোয়ারটা 3-3টে বন্দুকের দারুণ অগ্নিবৃষ্টি হজম করতে পারল না। সশব্দে পতন হলো ধরণীতলে এবং মাটির উপরে 2 বার প্রকাণ্ড লাঙ্গুলটা সশব্দে আছড়ে একেবারে স্থির আড়ষ্ট হয়ে গেল। ড্রাগন নামক কল্পিত জীবের অসংখ্য ছবি এঁকেছে প্রাচ্য ও প্রতীচ্যের চিত্রকারেরা। এই জীবটিকে দেখলে সেই ছবি স্মরণে আসে। এর দাঁতালো মুখবিবর বা ক্ষুরধার নখই কেবল মারাত্মক নয়, ওই স্থূল লাঙ্গুলের এক ঝাপটাতেই যে কোনো মানুষের প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যেতে পারে। পাছে আবার কোনো সাংঘাতিক কিম্ভূত কিমাকারের সঙ্গে দেখা হয়ে যায়, সেই ভয়ে আমরা দিকে দিকে সতর্ক দৃষ্টি রেখে সাবধানে পথ চলতে লাগলুম। কেবল কি রাক্ষসে গিরগিটি? বিপদ এখানে পদে পদে। একরকম বহু পদ বিশিষ্ট কেন্নর মতো জীব দেখলাম, তাদের দংশন বিষাক্ত। বিচ্ছুরাও দেখা যায় চারিদিকে। তাড়া করে আসে ঝাঁকে ঝাঁকে বোলতারা। তারপর পালে পালে ম্যালেরিয়ার মশা। তাদের বিষ মারবার জন্য প্রচুর কুইনাইন খেয়ে মাথা করতে লাগলো ভোঁ ভোঁ।
এবং এদেশি মাছিদেরও তুচ্ছতাচ্ছিল্য করার জো নেই, কারণ তারাও কটাস কটাস কামড় মেরে প্রাণ করে তোলে ওষ্ঠাগত। আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি কোনো নির্দিষ্ট বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। আর আমাদের এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন।